বিভূতি, বাড়ি আছো নাকি? এই দেখো আমি এসেছি। কিশোরী, অত মনোযোগ দিয়ে কি পড়ছো হে? এই দেখো, ছোটনাগপুরের জঙ্গল থেকে একটা উন্মত্ত হাতি বেরিয়ে এসেছে আর গ্রামে ঢুকে গোটা গ্রাম তছনছ করে দিয়েছে। সেটাই পড়ছিলাম। কয়েকজন নিহতও হয়েছে ওই হাতির কোপ দৃষ্টির মধ্যে পড়ে। আমার কেমন যেন মনে হচ্ছে প্রকৃতিতে কিছু একটা অস্বাভাবিক চলছে। হ্যাঁ, তা সত্যি। বনজন্তু এবার উন্মুক্ত হলেই আর রেহাই নেই। বাদ দাও সেসব। আর আজকে আকাশটা তো বেশ মেঘলা, ঠান্ডা ঠান্ডাও লাগছে। চলো না ঠাকুরমশাইয়ের কাছে যাই। এরকম একটা আবহাওয়ায় ওনার কাছে গল্পগুলো শোনার মজাই আলাদা। হ্যাঁ কিশোরী, ওনার গল্প বলার অসাধারণ ক্ষমতা আছে। এখন না গেলে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যাবে। চলো, আর দেরি করা ঠিক হবে না। আমি আর কিশোরী দ্রুত হেঁটে চললাম। এরপর রাস্তার মোড়ের দোকান থেকে এক প্যাকেট পাসিং শো কিনে নিলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা ঠাকুরমশাইয়ের বাড়ির সামনে এসে দাঁড়ালাম। কিশোরী দরজায় আলতো করে টোকা দিল। ঠাকুরমশাই, এই আমরা এসেছি। ভিতর থেকে ঠাকুরমশাইয়ের ভারী শান্ত গলা ভেসে এলো। এসো এসো, কখন থেকে পথ চেয়ে বসে আছি। আমরা বৈঠকখানায় প্রবেশ করলাম। এরপর ওনার দিকে পাসিং শোয়ের প্যাকেটটা বাড়িয়ে দিয়ে কিশোরী বলল, এই নিন ঠাকুরমশাই। অনেকদিন তো আসা হয়নি, ক্ষমা করবেন। হ্যাঁ, কাজের চাপ আর কি, জানেনই তো। বুঝি বুঝি, সংসার চক্রে আবদ্ধ জীব আমরা। কাজ না করলে সংসার চলবে কি করে? উপার্জনের পথ সর্বদা খোলা রাখতেই হবে। ঠাকুরমশাই একটা সিগারেট বার করে নিলেন। ঘরের আবছা আলোয় ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে উঠতে লাগলো। তিনি একটা লম্বা টান দিয়ে শান্ত স্বরে বলতে শুরু করলেন, বেশ, শোনো তাহলে। এমন এক ঘটনা বলবো যা বহু বছর আগে ঘটেছিল। তখন আমি নতুন তন্ত্র সাধনা শিখছি। সময়টা ছিল ফাল্গুন মাসের শেষ। তখন এই তন্ত্রের জগৎ আমাকে নতুন করে টানতে শুরু করেছে। বই পড়ে বা গুরুর মুখে শোনা গল্পের চেয়ে স্বচক্ষে কিছু দেখার, কিছু বোঝার একটা তীব্র ইচ্ছে ছিল মনে। সেই টানেই একদিন রওনা দিলাম উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গ? ওদিকে তো শুনেছি বড় গভীর জঙ্গল, বিশেষ করে ডুয়ার্স আর ওই তার সংলগ্ন এলাকা। গভীরের চেয়েও গভীর কিশোরী। সেখানে প্রবেশ করলে মনে হয় এই পৃথিবীটা মানুষের একার নয়। উদ্দেশ্য ছিল কিছু দুর্লভ বনৌষধি সংগ্রহ করা। আর যদি কোনো সিদ্ধতান্ত্রিক বা সাধকের দেখা মেলে। কিন্তু জঙ্গলে নিজেই যে কত বড় রহস্য তা তখনও বুঝিনি। আমার এক বন্ধুর সূত্রে সেবার এক বন দফতরের পুরনো বাংলোয় থাকার সুযোগ মিলেছিল। রাতটা কোনো মতে কাটল, কিন্তু আসল অভিজ্ঞতাটা হলো ভোরের আলো ফোটার ঠিক আগে, সেই সময়টায় যখন জগৎটা আলো আর অন্ধকারের সন্ধিক্ষণে থাকে। হঠাৎ একটা আওয়াজ। প্রথমে মনে হলো যেন দূর থেকে কেউ ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। তারপর শব্দটা পরিষ্কার হলো। সেটা ছিল হাতির ডাক। একটা নয়, গোটা এক দল হাতি। মাটি কাঁপিয়ে দেওয়া সেই শব্দ। মনে হচ্ছিল যেন বিশাল কোন অদৃশ্য ঢোল পিটছে। আমি আর বিছানায় থাকতে পারলাম না, উঠে পড়লাম। তারপরে বাংলোর বারান্দায় এসে দাঁড়ালাম। চারিদিকে কুয়াশা না থাকলেও একটা অদ্ভুত শীতের আমেজ ছিল। ভোরের হালকা ঘোলাটে আলোয় দূরের শালবনের ছায়াটা যেন ঘুমন্ত দৈত্যের মতো দাঁড়িয়ে আছে।
আবছা আলোয় মনে হচ্ছিল যেন জঙ্গলের প্রতিটা গাছ এক একটা প্রহরী। সব মিলিয়ে দৃশ্যটা ছিল এক জীবন্ত স্বপ্নের মতো। সেই দৃশ্য নিশ্চয়ই ভোলার নয়, তাই না ঠাকুরমশাই? দৃশ্য তো বটেই, তবে আসল রহস্য তো তখনও দৃশ্যমান হয়নি বিভূতি। হাতির ডাকের সঙ্গে সঙ্গেই বাতাসটা যেন হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। এত ঠান্ডা যে ফাল্গুন মাসের শেষেও আমার চামড়ার ওপর যেন সূচ ফোটার মতো অনুভূতি হলো। আর তখনই সেই শাল বনের গভীর ছায়া থেকে আমি দেখলাম, বা বলা ভালো অনুভব করলাম। কি অনুভব করলেন আপনি? অনুভব করলাম কিছু অদৃশ্য প্রাণী সেই জঙ্গলের ভিতর শ্বাস নিচ্ছে। তাদের কোনো আকার নেই, কোনো স্পষ্ট আকৃতি নেই, কিন্তু তাদের উপস্থিতি ছিল স্পষ্ট। একটা থমথমে নীরবতা, যার ভিতরেও যেন অসংখ্য শীতল নিঃশ্বাস ফেলার শব্দ হচ্ছে। তারা জীবজন্তু নয় কিশোরী, তারা এই জঙ্গলের আদি বাসিন্দা, যারা আলো অন্ধকারের ঠিক মাঝখানে নিজেদের রূপ ধারণ করে। মানে আপনি কি কোনো অশরীরী বা অপদেবতার কথা বলছেন নাকি? হয়তো অশরীরী, হয়তো বা বহু পুরনো কোনো শক্তি, যা যুগের পর যুগ ধরে ওই জঙ্গলের গাছপালা আর পাথরের মধ্যে নিজেদের অস্তিত্বের শিকড় গেঁথে রেখেছে। হাতির দল হয়তো তাদেরই কোনো গোপন পথে যাচ্ছিল, আর ওই অদৃশ্য প্রাণেরা যেন একটা কৌতূহল নিয়ে তাদের দেখছিল। বাংলোর দারোয়ান আমাকে একদিন সাবধান করেছিল। কি সাবধান করেছিল ঠাকুরমশাই? জলদি বলুন না। বাবু, এই জঙ্গলে শুধু হাতি নয়, এইখানে কিছু সূক্ষ্ম অশরীরী মাঝে মধ্যে হেঁটে বেড়ায়। তারা মানুষের দেখতে পায়, কিন্তু মানুষ তাদের দেখতে পায় না। সেই ভোরে আমি সেই ঠান্ডা বাতাসকেই অনুভব করেছিলাম। তাদের উপস্থিতি যেন আমার শরীরের প্রতিটি লোম কূপ দিয়ে ভেতরে ঢুকছিল। আপনি ভয় পাননি? ভয়? তখন ভয় পাওয়ার সময় ছিল না, তখন ছিল শুধু অসীম কৌতূহল। তন্ত্র সাধকের কাছে ভয় একটা দুর্বলতা। আমি তখন শুধু জানতে চাইছিলাম ওই অদৃশ্য সত্তাগুলো কি, কেন তারা এখানে, আর কেনই বা এই বন্য জন্তুদের সঙ্গে তাদের এমন নিবিড় সম্পর্ক। বুঝেছিলাম উত্তরবঙ্গের জঙ্গল শুধু জীবজন্তুর নয়, সেখানে কিছু অদৃশ্য প্রাণও শ্বাস নেয়। আর এই রহস্য ভেদ করাই ছিল আমার প্রথম কাজ। আমি বন দপ্তরের বাংলো ছেড়ে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য মানুষের কাছাকাছি আসা, যারা এই জঙ্গলের নিত্যদিনের সঙ্গী। তার মানে আপনি গ্রাম বা লোকালয়ে গেলেন, তাই তো? হ্যাঁ, লাটাগুড়ির একটা ছোট্ট লজে উঠলাম। জায়গাটা তখন আজকের মতন এত পরিচিত ছিল না, একেবারে জঙ্গলের গা ঘেঁষে। সন্ধ্যায় লজের বারান্দায় বসে যখন একটা সিগারেট ধরিয়েছি, তখন একজন স্থানীয় গাইড এসে আমার পাশে বসল। লোকটির চোখ দুটো ছিল খুব শান্ত, কিন্তু তার কথায় একটা চাপা ভয় ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই জঙ্গলের এমন কোনো গল্প আছে যা কেবল স্থানীয় লোকেরাই জানে? সে প্রথমেই তস্তত করল, তারপর চারিদিকে ভালো করে দেখে অতীব ধীর কণ্ঠে বলল, বাবা, এখানে একটা রাস্তা আছে। রাস্তা? হ্যাঁ, একটা রাস্তা, তবে সেটা সাধারণ রাস্তা নয়। লোকে বলে সেটা দিনে থাকে, কিন্তু রাতে আর থাকে না। কি বলছেন না? রাস্তা রাতে হারিয়ে যায়? ঠিক তাই ঠাকুর মশাই। প্রতি অমাবস্যার ও পূর্ণিমার রাতে একটা সময় আসে যখন চারপাশ হঠাৎ করে ঘন কুয়াশায় ঢেকে যায়। এমন কুয়াশা যে 10 হাত দূরের জিনিসও দেখা যায় না, আর সেই কুয়াশার সঙ্গে সঙ্গে পথটাই হারিয়ে যায়।
আশেপাশে সব গাছপালা জঙ্গল সবই থাকে, শুধু যে পথে হেঁটে এসেছেন সেই পথটাই আর খুঁজে পাবেন না। এ তো ভয়ানক ব্যাপার। পথ হারানো মানে তো নিশ্চিত বিপদ। আচ্ছা, কেউ কি কখনো সেই পথে গিয়ে আর ফেরেনি? হ্যাঁ, কেউ যায়, কেউ ফেরে না। যারা ফিরেছে তারা আর কোনোদিনও ওই পথের ধারেও যায়নি। তারা বলে কুয়াশাটা যখন নামে তখন কেবল শীতল বাতাস বইতে থাকে, আর মনে হয় যেন কেউ তাদের নাম ধরে ডাকছে পিছন থেকে। সেই ডাক শুনতে কিন্তু খুব মিষ্টি ঠাকুরমশাই, কিন্তু যে সেই ডাকে সাড়া দিয়েছে তাকে আর এই জগতে দেখতে পাওয়া যায়নি। সেই রাতেই আমার মনে হলো এই পথ হারানো রাস্তাই হলো সেই রহস্যের কেন্দ্রবিন্দু, সেই অদৃশ্য সত্তাগুলোর সঙ্গে যোগাযোগের একমাত্র পথ। আমি গাইডকে চেপে ধরলাম, জানতে চাইলাম কোথায় সেই রাস্তা, আমি সেখানে যাব। গাইড তখন ভয় কাঁপতে শুরু করলো। সে কোনো মতে শুধু একটি জায়গার নাম বলল, হাড়ভাঙার মোড়। আপনি কি অমাবস্যার রাতে অপেক্ষা করছিলেন? না, ততটা ধৈর্য ছিল না। তাছাড়া গাইড বলেছিল প্রতি পূর্ণিমা অমাবস্যাতেই এর প্রভাব বেশি, কিন্তু অন্য রাতেও নাকি রাস্তাটা মাঝে মধ্যেই অদৃশ্য হয়। আমি লজে ফিরে প্রস্তুতি নিলাম, সঙ্গে শুধু আমার রুদ্রাক্ষের মালা, একটা লণ্ঠন আর কিছু প্রয়োজনীয় জিনিস। সেদিন রাত প্রায় 12টা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। লাটাগুড়ির লজ থেকে বেরিয়ে একা হাঁটা শুরু করলাম। চারপাশ এতটাই নিস্তব্ধ যে নিজের নিঃশ্বাসেরও শব্দ কানে বাজছিল। মনে হচ্ছিল প্রকৃতি যেন কোনো বিশাল ঘটনার জন্য নিঃশব্দে অপেক্ষা করছে। অন্যান্য বন্যপ্রাণীদেরও কোনো আওয়াজ ছিল না। না, আর সেটাই ছিল আরো অদ্ভুত। সাধারণত রাতের জঙ্গলে ঝিঝি পোকার ডাক, শেয়ালের হাঁক বা অন্য কোনো বন্য প্রাণীর নড়াচড়ার শব্দ শোনা যায়, কিন্তু সেদিন রাতে সব চুপ, যেন কেউ জাদুর কাঠি ছুঁয়ে সব শব্দ বন্ধ করে দিয়েছে। এমনকি জঙ্গলের পরিচিত বন্ধু জোনাকিরাও নিভে গেছে। একটা আলোর বিন্দু দেখতে পেলাম না। বুঝলাম জায়গাটা আর স্বাভাবিক নেই। হাড়ডাঙ্গার মোড়ে পৌঁছে কি দেখলেন? পৌঁছলাম বটে, সেটা ছিল 3 রাস্তার মোড়। মোড়ে দাঁড়িয়ে বুঝলাম ঠিক 12টা বেজে 5 মিনিট। মনে হলো যেন মাটি থেকে কিছু একটা উঠে আসছে খুব ধীরে ধীরে, কিন্তু একটা অদ্ভুত গতিতে কুয়াশা নামতে শুরু করলো। সে কুয়াশা সাধারণ নয় বিভূতি। কুয়াশাটা কেবল শীতল নয়, সেটার মধ্যে এক অদ্ভুত সতেজতা ছিল, যেন কোনো অদ্ভুত অশুভ প্রাণীর নিঃশ্বাস। মনে হচ্ছিল কুয়াশাটা যেন কোনো একটা নির্দিষ্ট দিকে এগোচ্ছে, যেন তার নিজস্ব একটা গন্তব্য আছে। কুয়াশার গতি? এ কি বলছেন ঠাকুরমশাই? আমার মনে হলো এই কুয়াশা যেন কুয়াশা নয়, সেটা একটা অশুভ আবরণ। সেটার মধ্যে ছিল এক অদ্ভুত গতি, এক দপদপে প্রাণ স্পন্দন। আর সেই প্রাণের স্পন্দন এত তীব্র যে আমার শরীরের রক্ত চলনও যেন তার ছন্দে বাধা পড়েছিল। ঠিক যেন এক বিশাল অদৃশ্য জীব শ্বাস নিচ্ছে। আপনি কি তখন সেই অদৃশ্য প্রাণীদের অস্তিত্ব টের পেলেন? টের তো পেলামই। আমি বুঝতে পারছিলাম তারা আর দূরে নেই, তারা এই কুয়াশার ভিতরেই আছে, যেন কুয়াশাটাই তাদের চোখের সামনে থেকে আড়াল করে রেখেছে। আমি চোখ বন্ধ করে আমার তান্ত্রিক গুরু দত্ত মন্ত্র জপ করতে শুরু করলাম। দেবী দেবী নমস্তুতে আসন প্রদানে সন্তুষ্টা জ্ঞান লাভং প্রেতনাশ স্বাহা। আর তখনই
সেই কুয়াশার ভিতর থেকে একটা শব্দ শুনতে পেলাম। সেটা ছিল ঠিক একটি শিশুর হাসির মতো মিষ্টি, কিন্তু তার সুর ছিল অত্যন্ত করুণ। আর সেই হাসির সঙ্গে সঙ্গেই সামনের মোড় থেকে যে পথে লজে ফেরার কথা ছিল, সেই পথটা সত্যি যেন মিলিয়ে গেল। রাস্তা মিলিয়ে গেল মানে মানে কি জঙ্গল আরো ঘন হয়ে গেল নাকি? না কিশোরী, সেটাই তো আসল রহস্য। জঙ্গল ঘন হয়নি, বরং যেখানে আমি স্পষ্ট দেখছিলাম 3 রাস্তার মোড়, সেখানেই এখন শুধু কুয়াশার সাদা সমুদ্র। এক লহমায় আমার মনে হলো এটা কুয়াশা নয়, এটা কোনো প্রাকৃতিক মেঘ নয়, এটা হলো বিভ্রম, ঘোর। মুহূর্তের মধ্যে যেন আমার 6ষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। বুঝলাম আমি কোনো সাধারণ রাতের প্রাকৃতিক কুয়াশার ভিতর নেই, বরং এক তন্ত্রের জালে আটকে পড়েছি, এক ভ্রম রক্ষার মায়াজাল। ভ্রম রক্ষার মায়াজাল? তার মানে কি কেউ মন্ত্র বলে জায়গাটাকে পাল্টে দিয়েছে? ঠিক তাই, আর তার প্রমাণ আমি তখনই পেলাম। যেই আমার মনে হলো এটা তন্ত্রের কাজ, সঙ্গে সঙ্গেই আমার পায়ের তলা থেকে মাটি কেঁপে উঠল না, কিন্তু একটা অদ্ভুত উপলব্ধি হলো। সময় যেন এখানে স্থির নয়। ঘুটঘুটে অন্ধকার ভেদ করে লণ্ঠনের আলোয় যা দেখলাম, তাতে আমার মতো লোকেরও হৃৎপিণ্ড থেমে যাওয়ার জোগাড়। কি দেখলেন? কি বদলে গেল? আমার ঠিক সামনে যে বিশাল শাল গাছটা ছিল, যার গা বেয়ে একটা লতা উঠেছিল, আমি নিশ্চিত ছিলাম মিনিট 5 আগেও গাছটা সেখানেই ছিল। সেই গাছটা হঠাৎ বাম দিকে সরে গেল। শুধু সরে যাওয়া নয়, মনে হলো যেন সে নিজেই তার স্থান পরিবর্তন করল, খুব ধীরে, প্রায় নিঃশব্দে, যেন সে কোনো নির্দেশ মানছে। গাছ নড়ছে? অসম্ভব। অসম্ভব হলেও সত্যি বিভূতি। শুধু গাছ নয়, আমি যখন লণ্ঠনটা উঁচু করে চারদিকে ঘোরালাম, তখন দেখলাম আরো ভয়ানক দৃশ্য। জঙ্গলের পরিচিত রূপ যেন সম্পূর্ণ উল্টে গেছে। পথের ধারে যে ঝোপঝাড় ছিল, তা এখন মাঝের ফাঁকা জায়গায়। আর সব থেকে সাংঘাতিক, আমার ছায়া। ছায়া? ছায়া আবার কি হলো ঠাকুরমশাই? বুঝলাম না। ছায়াটা আমার সামনে পড়ছিল, লণ্ঠনের আলোয় স্বাভাবিকভাবে যা হওয়ার কথা, কিন্তু আচমকা মনে হলো আমার ছায়াটা যেন একটু বেশি বড়। আর আর সে যেন আমার সঙ্গে হাঁটছে না, বরং পিছন থেকে আমার দিকে তাকিয়ে আছে, যেন সে একটা স্বতন্ত্র সত্তা। মনে হচ্ছিল সেই ছায়াটা নিজের ইচ্ছে মতো চলছে, আমার গতির অপেক্ষা করছে না। আমার শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত নেমে গেল। এ তো একেবারে হাড় হিম করা কাণ্ড। কুয়াশার ভিতরে কে যেন সময়কে পাকিয়ে দিয়েছে। ঠিক তাই, মায়াজাল এমন ভাবে বুনেছে যে আমার মস্তিষ্কের স্বাভাবিক বোধও কাজ করছে না। রাস্তা হয়তো এখনো সেখানেই আছে, কিন্তু আমার চোখ আর মনকে এমন ভাবে বশ করা হয়েছে যে আমি সেই রাস্তা দেখতে পাচ্ছি না। সময় এখানে বিকৃত, প্রতিটি মুহূর্ত যেন পাক খাচ্ছে। আমি হাঁটছি একদিকে, কিন্তু মনে হচ্ছে যেন ফিরে আসছি সেই শুরুর বিন্দুতেই। এই ভ্রম রক্ষার মূল উদ্দেশ্যই হলো পথিককে দিশাহারা করে ক্লান্ত করে দেওয়া এবং শেষমেশ তার ইচ্ছা শক্তিকে ভেঙে দেওয়া। তখন আপনি কি ঠিক করলেন ঠাকুরমশাই? তন্ত্রের পাল্টায় কিছু প্রয়োগ করলেন না? আমার বুঝতে বাকি রইল না এই কুয়াশার আড়ালটা হলো কেবল একটা পর্দা। আসল শক্তি লুকিয়ে আছে এর কেন্দ্রে, সেই শিশুর হাসির উৎস যেখানে। এই জাল ভেদ করতে গেলে শুধু রুদ্রাক্ষের মালা জপে কাজ হবে না,
আমার তন্ত্রের যে জ্ঞান, সেই জ্ঞান দিয়েই এই মায়ার ফাঁস কাটতে হবে। আমি চোখ বন্ধ করলাম, সেই করুণ হাসির শব্দটাকে মন দিয়ে শুনলাম, আর অনুভব করলাম এই মায়াজালের প্রতিটা গিঁট কোথায়। মনে মনে বারংবার ইষ্ট দেবতাকে স্মরণ করে নিজের ভিতরে সমস্ত শক্তিকে কেন্দ্রীভূত করতে চাইলাম। এরপরে কি হলো? চোখ খুলে আপনি এমনভাবে তাকিয়ে কি দেখলেন? দেখছি, শুধু দেখছি। লণ্ঠনের আলোতে, আলো ছায়ার খেলায় আমার ছায়াটা এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন ওটা আমার শরীরের অংশ নয়। ওটা যেন আমার থেকে সম্পূর্ণ আলাদা, কিন্তু আমার মতোই দেখতে একটা পুরুষ। কিন্তু এই কৌশল এমন সূক্ষ্ম যে এর প্রতিরোধ কেবল তন্ত্রের বাহ্যিক প্রয়োগ দিয়ে করা অসম্ভব। ঠিক তখনই অতি মন্থর, ভারী এবং শীতল একটা কণ্ঠস্বর কুয়াশার স্তব্ধতা ভেদ করে ভেসে এলো। কিন্তু তাতে এক অদ্ভুত শূন্যতা আর অদ্ভুত এক সুর। মনে হলো যেন কণ্ঠস্বরটা আমার পায়ের কাছে থাকা ছায়াটা থেকেই আসছে। ফিরে যা তারানাথ, নয়তো যেদিকে হাঁটছিস ওটা আর এখন নয়। এ কি? কে কথা বলছে? কুয়াশার মধ্যে কে তুমি? আমার ছায়া তো কেবল আলো অন্ধকারের মধ্যেই ফুটে ওঠে। তোমার এমন স্বতন্ত্র সত্তা কি করে সম্ভব হলো? মায়ার বাঁধন তুমিও ছিঁড়ে ফেললে। আমি তোমারই ছায়া, তুমি যা আমি তাই, কিন্তু আমি এখন মুক্ত। এই মায়াজাল শুধু পথিকের চোখ আর মনকেই বাঁধে না, পথিকের দুর্বলতাকেও টেনে পার করে আনে। তোর মনের সব সংশয়, সব ক্লান্তি, সব পিছিয়ে যাওয়ার ইচ্ছা, সব এখন আমার শক্তি। আমি তোকে পথ দেখাচ্ছি তারানাথ। এখন আমার আক্রমণে তোর সত্তা লোপ পাবে, আর আমি হয়ে উঠবো আসল দেহধারী তারানাথ। মায়া, তুমি না, এটা হতে পারে না। এ আমার দুর্বলতা, আমার ক্লান্তি। তুমি কি জানো আমি কত বছর ধরে এই রহস্যের পিছনে ছুটছি? ফিরে যাওয়ার পথ আমার জন্য বন্ধ। তোমার কোনো শক্তি নেই, তুমি কেবল বিভ্রম। বিভ্রম? এই জ্বলন্ত মশালটা তোর কাছে বিভ্রম মনে হচ্ছে? মনে রাখিস তারানাথ, তোর ভিতরের অন্ধকার থেকেই আমার জন্ম। তুই দুর্বল ছিলি বলেই এত শক্তি পেয়েছি আমি। এখন তোর সত্তা বিলীন হবে। এবার আমি তোর দেহ অধিকার করব, তোর সব শক্তি হবে আমার। ছায়াটা দ্রুত আমার দিকে এগিয়ে এলো। সেই মুহূর্তে বনের গাছপালাগুলো যেন জীবন্ত হয়ে উঠল। মোটা শেকড় সদৃশ ডালপালাগুলো সাপের মতো পেঁচিয়ে আমাকে আঁকড়ে ধরল। আমি ডালপালার বাঁধনে ছটফট করতে করতে বললাম, এ কি? এ তো গাছের বাঁধন নয়, এ তো তন্ত্রের শক্তি। কে তুমি? প্রকৃতিও তো তোমার বশে। ছাড়ো আমাকে। ছায়াটা বিদ্রুপের হাসি হেসে মশালটা, প্রকৃতি নয় তারানাথ, তোর ভয় এটা। তোর মনের অবিশ্বাস আর ভীত মন তাদের দিয়ে আমার সব কাজ করিয়ে নিচ্ছে। দেখ, তোর শরীর থেকে আমি তোকে বের করে আনবো। প্রস্তুত হ, এইবার তোর অন্তিম যাত্রা। ছায়াটা যখনই আমার দিকে মশালটা নিয়ে আঘাত করতে গেল, ঠিক তখনই বাতাসের গতি গেল পাল্টে।
একটা তীব্র ঝাঁঝালো শীতল গন্ধ আমার নাসান্ত্রে প্রবেশ করলো। আমার দম বন্ধ হয়ে আসছিল। ঢুলু ঢুলু চোখে ফিসফিস করে বললাম, এ কেমন গন্ধ? বিষ, বিষ বাষ্প। আমার শরীর অবশ হয়ে আসছে। এইটাই আমি চেয়েছিলাম, এইবার তুই শেষ। আমি দেখতে পেলাম কুয়াশার মধ্যে দিয়ে একটা হালকা সবুজ ধোঁয়ার স্রোত এসে আমাকে ঘিরে ধরছে। আমার চোখ বন্ধ হয়ে আসছে, ডালপালার বাঁধন আলগা হয়ে এলো। আমি শেষবারের মতো শুনলাম ছায়ার উন্মত্ত কণ্ঠস্বর। ঠিক সেই মুহূর্তে দূরে একটা বিকট আওয়াজ হলো। বন কাঁপিয়ে শুরু হলো আগুনের দাপট। শুকনো পাতার স্তূপ ধরে গেল, আর সেই ভয়ঙ্কর দাবানল মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল। গাছের যে ডালগুলো আমাকে ধরেছিল, আগুনের তাপে তাদের বাঁধন আলগা হয়ে গেল। আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। কিন্তু আমার অজ্ঞান দেহের চারপাশে একটা অস্পষ্ট নীলচে রঙের আলোর বলয় সৃষ্টি হলো, যা দাবানলের আঁচ থেকেও আমাকে রক্ষা করল। দীর্ঘ সময়ের পর আমার জ্ঞান ফিরল। এক স্নিগ্ধ শীতল বাতাসে আমি চোখ খুললাম। কি হয়ে গেল? কোথায় আমি? আমি চোখ তুলে তাকালাম। চারপাশে সকালের নরম আলো ছড়িয়ে পড়েছে। পূর্ব দিগন্তে সূর্য উঠছে। রাতের সেই মশাল, সেই কুয়াশা, সেই ছায়া সব যেন এক দুঃস্বপ্ন। আমি দেখলাম আশেপাশে কিছু গাছ পুড়ে কালো হয়ে গেছে, কিন্তু আমাকে ঘিরে থাকা একটা ছোট্ট জায়গায় আগুনের কোনো আঁচ লাগেনি। সব মনে পড়ছে, সেই ছায়া, সেই মশাল, গাছের বাঁধন, আর 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 সেই বিষ বাষ্প। আমার সত্তা লোপ পেতে চলেছিল। তবে দাবানল, এ কি প্রকৃতি দত্ত রক্ষা? এরপর আমি নিজের গলায় হাত দিলাম কি মনে হতে। দেখলাম একটা কালো সুতো দিয়ে গাঁথা 3 মুখে রুদ্রাক্ষ ঝুলে রয়েছে। রুদ্রাক্ষটি তখনও বেশ উষ্ণ। নিমেষে বুঝলাম এ কার কাজ হতে পারে। এ নিশ্চয়ই কাল ভৈরব। মনে পড়ল কৈখালী মঠের কথা। বনাঞ্চলের নিস্তব্ধতার মাঝে এক চিলতে রোদ এসে মুছে দিয়েছে আধারের সত্তাকে। একটা চিল অনেক উঁচু থেকে ডেকে চলে গেল। বুঝলাম এই সমগ্র পৃথিবীর মধ্যেই তার স্থান। অল্পেতে যে তাকে ধরে না। কাল ভৈরব, তুমি রক্ষা করেছ আমাকে। রুদ্রাক্ষ দিয়ে আমাকে রক্ষা করলে। সেই বিষ বাষ্প, সেই দাবানল, এ কোনো সাধারণ ঘটনা নয়, তন্ত্রের সর্বোচ্চ চাল। তুমি তাহলে সেই ভয়ঙ্কর ছায়া থেকে আমাকে মুক্তি দিতে এই মায়াজালকে ছিন্ন করে দিলে। আমার চোখ বন্ধ হয়ে এলো। আমি মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করলাম। এরপর আমি সেখান থেকে হাঁটতে হাঁটতে ফিরে এলাম সেই লজে যেখানে আমি উঠেছিলাম। জঙ্গলের মধ্যে থেকে ভেসে আসছিল জীবজন্তুর এক বিচিত্র স্বর। তবে সেইটা ছিল স্বাভাবিক। পৌঁছে যখন লজের ওখানে দাঁড়ালাম, তখন দেখলাম আমার দিকে সকলেই বিস্মিতভাবে তাকিয়ে আছে। এক বৃদ্ধ আমাকে দেখে সন্দিগ্ধভাবে বললেন, আপনি কালকে চলে গিয়েছিলেন না ঠাকুর মশাই ওই জঙ্গলে? কালকেই তো পথ হারাবার দিন ছিল। হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? আপনি পথ চিনে ফিরে এলেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না।
ওইখানে যে মায়াজাল কিংবা অশরীরী আছে ওরা তো কাউকে সহজে ছাড়ে না। উত্তর পূর্ব কোণে কত দেহ পড়ে রয়েছে স্তূপীকৃত হয়ে। কিন্তু কিন্তু আপনি ফিরে এলেন কিভাবে? সবই ইষ্টদেবের কৃপা, বুঝলেন। আমি ওখান থেকে ফিরে এসেছি নিজের ভাগ্যের জোরে। আর হ্যাঁ, আমি সাধারণ মানুষ হলেও কিছু সাধনার শক্তি আমার আছে, যা আমি জনকল্যাণে কাজে লাগাই। তাই হয়তো আমার দিকে চোখ তুলে তাকাবার সাহস করেনি ওরা। এরপর ওরা আর কিছু বলল না। বেশ কিছুদিন থাকার পরে ওখান থেকে আমি ফিরে এলাম। অবশ্য বাড়ি ফিরে আসিনি, ভারতের অন্যত্র চলে গেলাম, যেখানে সাধু সঙ্গ করার অভিজ্ঞতা হবে আমার। কিন্তু গেলাম জঙ্গলের দিকেই। গল্প বলা শেষ করলেন ঠাকুরমশাই। আমরা হতবাক হয়ে ওনার মুখের সেই বিবৃতি যেন প্রত্যক্ষ করছিলাম। গল্প শেষে উনি খোলা প্যাকেট থেকে একটা পাসিং শো সিগারেট বের করলেন। তারপর দেশলাই দিয়ে সিগারেটটি ধরিয়ে শুক টান দিতে দিতে বললেন, অনেক দেখেছি এ জীবনে, তাই এখন আর কোনো কিছুই আমার মনে তেমন ভাবে রেখাপাত করে না। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।